একটা ঝামেলা হয়ে গেছে। কারণ টাকা পয়সার টেনশন হচ্ছে ভাই সবচেয়ে বড় টেনশন। যে ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে ইউ নো ভেরি ওয়েল। লাখ লাখ টাকা খরচ করে আমি পড়তে যাচ্ছি। আমার থেকে এটার থেকে তো আমার রিটার্ন আনতে হবে। গো টু দ্য জিম টুডে। ইয়েস। বলে যে ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো নিতে পারো না? আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিয়ান ডেইলি। আমি নাহিয়ান চলে আসছি বরাবর প্রতিদিনের মতো আজকেও। এটা হতে যাচ্ছে আমার ৫ নম্বর ব্লগ। সো আই সি দ্য কনসিস্টেন্সি ইজ দেয়ার, কমিটমেন্ট ইজ দেয়ার। সো সবাইকে ওয়েলকাম করছি আজকের দিনে ব্লগে। আজকে অনেক এক্সাইটিং ডে আমার জন্য, কারণ আই গো টু দ্য জিম টুডে। জিম নর্মালি রেগুলারলি ট্রাই করি করার, বাট মাঝখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে কাজের জন্য। অনেক ট্রাভেল থাকে, ট্রাভেলের জন্য করা হয়নি। তো আজকে চিন্তা করছি যে নট আজকে আর কি ২-৩ দিন ধরে চিন্তা করছিলাম যে না, ফ্রম দিস স্যাটারডে আই উইল বি কন্টিনিউইং ওয়ার্কআউট। সো আজকে জিমে যাব। সো জিমের ওয়ার্কআউট হয়তো দেখাবো না, বাট আজকে জিমে যাব এবং অনেকগুলা কাজ জমে আছে, এই কাজগুলো করতে হবে। সকাল থেকে উঠে এই কাজ শুরু করে দিছি। সো এখন অলমোস্ট আই থিঙ্ক 11:30 বাজে, না 11:20 বাজে। অনেকগুলা কাজই শেষ। জিমে যাবো অ্যারাউন্ড দুপুরের দিকে। জোহরের নামাজ পড়ার পরপরই চলে যাব, যেন আসরের আগে আগে চলে আসতে পারি। বাসায় এসে ফ্রেশ হয়ে আসরের নামাজ। এরপরে তেমন কোনো স্পেশাল প্ল্যান নেই। এরপরে ২টা মিটিং আছে অনলাইনেই। মিটিং ২টা কমপ্লিট করতে হবে। তারপরে হয়তো সন্ধ্যার দিকে বেরোলে হলাম। না হলে চলেন আজকে কি হয় সারাদিন দেখা যাক। আর ইন বিটুইন আমি একটা জিনিস খেয়াল করছি আমার ভিডিও রেকর্ড করতে করতে। এদিকে একটা হচ্ছে পাপোশ, আরেকটা হচ্ছে আমার ড্রেস প্রেস করার টেবিল। তো এই ২টা জিনিস আহ, সবসময় আমার ভিডিওতে আসে। আর আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যারা দেখে তারাই বলে যে ব্যাকগ্রাউন্ডে একটু ভালো নিতে পারো না? তো যেটা আমি শুরুতে বললাম যে আমার ভিডিও হবে র। তো রয় সবকিছু থাকবে, তবে এটা এটা আসলে ইট লুকস অড। এটা সরানোর জায়গা খুঁজে বের করতে হবে, বাট জায়গা নাই। আহ, দেখা যাক কোথায় সরায় রাখা যায়। আই হোপ কোনো জায়গা পাবো, আজকেই সরানোর ব্যবস্থা করব। তবে চলেন আজকে সারাদিন কি হয় দেখি। আহ, আমার সাথেই থাকেন, ভিডিওটা দেখেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমাকে হেল্প করবে মোটিভেট করতে এবং আমার কনসিস্টেন্সি বজায় রাখতে। আর একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম যে আসলে এই ব্লগিং এর বলেন বা নিজের সেলফ রেকর্ডিং বলেন বা সবকিছু, এটা আসলে অনেক মোটিভেশনের ব্যাপার। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরে আই থিঙ্ক আজকে রেকর্ড করব, এরকম আর কি একটা থাকে না যে লেজিনেস কাজ করে। তো এটা অনেক মোটিভেশন দরকার হয়। প্রত্যেকটা ব্লগার বা ইউটিউবার বা যারাই ভিডিও করেন তাদের আহ, সবাইকে বিগ শাউট আউট। ইউ ডু ওয়ার্ক হার্ড। আই ক্যান ফিল ইট নাও। আমরা সবসময় যখন টিভির এই পাশে বা মোবাইলের এই পাশে বসে দেখি, আমাদের মনে হয় যে কত ইজি, কত কিছু করে ফেলতেছে। বাট ইটস নট ইজি, ইটস ভেরি হার্ড জব। তবে I'm trying to do that hard job. I love taking challenges, so it is a challenge for me. So let's see how far I can go. আর সবাই সাপোর্ট করবেন, সবাই সাথে থাকবেন। চলেন আজকের দিন শুরু করা যাক। ওকে, আচ্ছা, কাজ করতেছিলাম, কাজের মাঝখানে একটা ইনকোয়ারি আসছে। ইনকোয়ারিটা হচ্ছে এরকম যে একটা স্টুডেন্টের অ্যাডমিশন রিজেকশন আসছে উইদাউট ইভেন ফার্দার অ্যাসেসমেন্ট অর এনিথিং। কেন রিজেকশন আসলো? স্টুডেন্ট আসলে খুবই ভালো। আহ, তো স্টুডেন্টের আইএলটিএস 7.5 আছে, স্টুডেন্টটা খুবই ভালো, কেন রিজেকশন আসলো? ইনকোয়ারিটা আসছে আসলে এভাবে। তো বিফোর আই গেট ইনটু দ্যাট প্রোফাইল, যে ফার্স্ট অফ অল আইএলটিএস কখনো একটা স্টুডেন্টের মেধাকে জাজ করতে পারে না। আইএলটিএস হচ্ছে জাস্ট একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে আপনি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়তে যাবেন, একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন দেশের বাইরে, যেখানে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ। দ্যাট মিনস আপনার টিচাররা ইংলিশে লেকচার দিবে, আপনার পরীক্ষা ইংলিশে হবে, লেখাপড়ার আপনার ক্লাসমেটের সাথে সবকিছু কমিউনিকেশন ইংলিশে হবে। এবং প্রত্যেকটা ফরেন কান্ট্রি চায় যে এই স্টুডেন্টটা আসতেছে, এই স্টুডেন্ট যেন ইংলিশে প্রফিশিয়েন্ট থাকে। তো এর জন্য হচ্ছে, এটা প্রুফ নেওয়ার জন্য হচ্ছে আইএলটিএস বা আইএলটিএস এর মতো আরো যে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট গুলো আছে, পিটি, টোফেল, ডুওলিঙ্গো টেস্ট, আদার আদার টেস্ট, এই টেস্ট গুলো আসলে ইউনিভার্সিটি নেয়। সো
আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টে আপনার যে রেজাল্টই আসুক এটা আসলে ডিটারমাইন করে না আপনার একাডেমিক্যালি কতটুকু স্ট্রং, আপনার মেধা কতটুকু স্ট্রং। তো যাই হোক, ইনকোয়ারি আসছে। সো ফার্স্টেই আমি হচ্ছে স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখি যে একাডেমিক রেজাল্ট কি আসলে কি একাডেমিক যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টটা কি ম্যাচ করে কিনা। আমি দেখলাম যে হ্যাঁ, একাডেমিক যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে ওই মিনিমাম রিকোয়ারমেন্ট স্টুডেন্টটা ম্যাচ করে। কিন্তু তাহলে রিজেকশন আসলো কেন? অ্যাডমিশনের কমেন্ট দেখলাম। ওকে ফাইন, স্টুডেন্টের পারপাস অফ স্টাডিজ আর নট জাস্টিফাইয়েবল। পাশাপাশি আরো কিছু ফাইন্যান্সিয়াল কারণ আছে। তো আমি স্টুডেন্টের স্টেটমেন্ট অফ পারপাস যেটা দিছে এটা আমি দেখলাম, যেটা হচ্ছে স্টেটমেন্ট পারপাসটা হচ্ছে আপনার একটা পেজের মধ্যে আপনার ফুল ডিটেলস তুলে ধরতে হয় যে আপনি কে, আপনি কি করেছেন একাডেমিক্যালি, যদি প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্স থাকে কি করেছেন, এই সব কিছু আপনার ডিটেলস। অ্যাকচুয়ালি স্টেটমেন্ট অফ পারপাস হচ্ছে আপনি কে, আপনি কেন পড়তে চান, আপনি কিভাবে নিজেকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করবেন, পড়ার পর আপনার গোল কি, এই সবকিছু আসলে দেখতে চাই। আহ, আর এই পড়ালেখাটা আপনার গোলটা কিভাবে অ্যাচিভ করবে, এই সবকিছু হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসে তুলে ধরতে হয়। মেইনলি ভুল যেটা স্টুডেন্টরা করে, স্টুডেন্টরা হচ্ছে আহ, চিন্তা করে যে ওকে এই ইউনিভার্সিটি স্কলারশিপ বেশি দিচ্ছে বা ওই ইউনিভার্সিটি স্কলারশিপ বেশি দিচ্ছে, আমি ওই ইউনিভার্সিটিতে যাচ্ছি। কিন্তু তারা কোনো ধরনের কোনো রিসার্চ করে না যে আমি এই ইউনিভার্সিটিটা কেন চুজ করলাম, আমি আহ, এই কোর্সটা কেন চুজ করলাম, এই কোর্স বা এই ইউনিভার্সিটি আমাকে কিভাবে হেল্প করবে আমার একাডেমিক বা আমার ক্যারিয়ার যে গোল আছে, একাডেমিক গোল আছে, এটা অ্যাচিভ করতে। আপনার সবসময় মনে রাখবেন, দেশের বাইরে আপনি পড়তে যাচ্ছেন, আপনি হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন, ইটস এন ইনভেস্টমেন্ট। আপনার রিটার্ন কি আসবে এটা আপনার বুঝতে হবে যে আমি কেন এই কোর্সটা করছি, আমার রিটার্ন কি। আমি লাখ লাখ টাকা খরচ করে আমি পড়তে যাচ্ছি, আমার থেকে এটার থেকে তো আমার রিটার্ন আনতে হবে। এমন না যে আমি যাচ্ছি পড়ালেখা শেষ করব, যদি কোনো মাইগ্রেশনের অপরচুনিটি থাকে আই উইল অ্যাপ্লাই ফর রেসিডেন্সি পারমিট, এরপরে কি করব। আপনি যদি রেসিডেন্সি পারমিটের কথাও চিন্তা করেন, আপনার তো এটা চিন্তা করতে হবে যে আমার রেসিডেন্সি পারমিটের জন্য হোয়াট ডু আই নিড, আপনার ক্যারিয়ার ফোকাস হতে হবে। আহ, কারণ প্রত্যেকটা কান্ট্রি চায় হচ্ছে যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড, যারা ওই কান্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারবে তাদেরকেই ওই সুযোগটা দেয় থাকার জন্য। এখন এই কেসে আমি দেখলাম যে স্টুডেন্ট কোনো কিছুই মেনশন করে না এসওপির মধ্যে, খালি মেনশন করছে আমি এই, আমি এইটা করেছি সেটা করেছি, আমি এখন এই কোর্সে যেতে চাই, আমি এই ইউনিভার্সিটিতে যেতে চাই, এটা লিখে এসওপি একটা অনেক বড় এসওপি লিখছে, অ্যারাউন্ড 1500 থেকে 1800 ওয়ার্ডের হবে, বাট পুরোটাই হচ্ছে এই কথাই, আর কোনো কিচ্ছু নাই। তো এই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। সবসময় মনে রাখবেন, নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু ডু ইউর রিসার্চ অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি ইউ পিক। যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন ওই ইউনিভার্সিটি সম্পর্কে ইউ নো ভেরি ওয়েল, যে আপনি কেন অ্যাপ্লাই করছেন, ওই ইউনিভার্সিটির কোন কোন জিনিসগুলো আপনার ভালো লেগেছে আপনার কনসিডারেশনে নেওয়ার জন্য। যেমন একটা ইউনিভার্সিটি, ইফ আই চুজ ইউনিভার্সিটি, আমি দেখবো ওই ইউনিভার্সিটির লোকেশন কোথায়, ওই লোকেশনটা আমার জন্য ফ্রেন্ডলি কিনা, আমি ওই লোকেশনে থাকতে পারবো কিনা, আমার কমিউনিটি কেমন আছে, ওই ইউনিভার্সিটি, আমার ওই ইউনিভার্সিটি কি কি অ্যাসোসিয়েশন আছে বা কি কি ক্লাবস আছে আমাকে হেল্প করবে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এনহ্যান্স করার জন্য। তারপর আমি চিন্তা করবো যে যে কোর্সটা আমি নিচ্ছি এই কোর্সটা আমাকে কিভাবে হেল্প করবে, আমার যে ক্যারিয়ার গোল আছে এই ক্যারিয়ার গোলটা অ্যাচিভ করার জন্য আমাকে হেল্প করবে। তারপরে হচ্ছে আমি আরো কনসিডার করব যে ওই জায়গায় আমি আমার যে কমিউনিটি ওই কমিউনিটি আছে কিনা, বা আমার যে হবি ওই হবি রিলেটেড কোনো ক্লাবস আছে কিনা, এই সব কিছু আমি রিসার্চ করবো এবং এই সব কিছু আমি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাসে তুলে ধরবো যে এই কারণে আমি এই ইউনিভার্সিটি চুজ করেছি। অন টপ অফ দ্যাট অ্যাডেড ভ্যালু হচ্ছে আমাকে ভালো একটা অ্যামাউন্টের স্কলারশিপ দেওয়া হচ্ছে বিকজ অফ মাই রেজাল্ট, অর হতে পারে রিজিনাল কোন স্কলারশিপ যদি থাকে, রিজিনাল স্কলারশিপের কারণে আমি একটা ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পাচ্ছি, এটা আমাকে অ্যাডেড ভ্যালু দিচ্ছে। বাট আমার আলটিমেট গোল হচ্ছে এই কারণগুলোতে আমি এই জিনিসগুলো কনসিডার করেছি। লোকেশন একটা ফ্যাক্টর, বড় ফ্যাক্টর কাজ করে এখানে। তো ওই লোকেশনটা আমার জন্য সুইটেবল, আমার বাংলাদেশি কমিউনিটি আছে ওই লোকেশনে, অথবা অথবা আমার যে জিনিসগুলো আমার গোল ওই জিনিসগুলো আমি লোকেশনে পাবো, কস্ট ইফেক্টিভ হতে পারে বা অ্যাফোর্ডেবল লিভিং হতে পারে, এই সব কিছু। পাশাপাশি আমি যেই কোর্সটা চুজ করেছি এই কোর্সটা আমার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের সাথে তো যায় কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যেই কোর্সটা আমি চুজ করেছি আমার যে ক্যারিয়ার গোল ফিউচারে, ওই ক্যারিয়ার গোল অ্যাচিভ করতে আমাকে কিভাবে হেল্প করবে, এই সব জিনিসগুলো আসলে আমার রিসার্চ করতে হবে। এবং আমি যে কোর্সটা করছি, আমি দেশের বাইরে পড়তে যাচ্ছি, দ্যাট মিনস আমার আলটিমেট গোল ইজ টু বিল্ড মাই ক্যারিয়ার ইন মাই হোম কান্ট্রি।
তো আমার যে কোর্সে করতে যাচ্ছি এই কোর্সে ডিমান্ড আমার দেশে কতটুকু আছে এই জিনিসগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি দেশের বাইরে পড়তে যাওয়া অনেক এক্সপেন্সিভ। সো প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় আপনার যখন ওখানে পড়তে যাবেন, দে ওয়ান্ট টু সি আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কেমন? আপনি টিউশন ফিস পে করতে পারবেন কিনা? কারণ টাকা পয়সার টেনশন হচ্ছে ভাই সবচেয়ে বড় টেনশন। টাকা পয়সার টেনশন যদি মাথায় থাকে, আপনার যত ভালো স্টুডেন্টই হন, আপনার পড়ালেখা কিচ্ছু হবে না। আপনার পড়ালেখা হবে না, কিচ্ছু হবে না। আপনি ওখানে যাওয়ার পর আপনার কাজে পার্ট টাইম জবে পারমিশন আছে হয়তো ২০ ঘন্টা, আপনি কাজ করবেন ৪০ ঘন্টা। তারপর করবেন ফেল। তারপর কি করবে ইউনিভার্সিটি? ইমিগ্রেশনে রিপোর্ট করবে, আপনাকে তারপরে ধইরা পাঠায় দিবে। তো আপনার এই ফাইন্যান্সিয়াল পুরা এটা কোনো ইউনিভার্সিটি চায় না যে আপনাকে মাঝপথে উইথড্র করা হোক, আপনাকে তারপরে ডিটেনশনে পাঠানো হোক, আপনাকে বিদেশে পাঠাতে হোক, এটা কোনো ইউনিভার্সিটি চায় না। প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় একটা স্টুডেন্ট আসতেছে, ওই স্টুডেন্টের জার্নিটা যেন স্মুথ হয় এবং ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটা অনেক বড় রোল প্লে করে এখানে। তো ইউনিভার্সিটি জানতে চায় আপনার যে পড়াশোনার যে খরচ এটা আপনি কিভাবে চালাবেন, কে আপনাকে স্পন্সর করছে, কে স্পন্সর করছে এবং কিভাবে আপনাকে টাইম টু টাইম সাপোর্ট করবে। এই সব জিনিসগুলো আপনার তুলে ধরতে হয় এসওপির মধ্যে। এই জিনিসগুলো আসলে আপনাকে আল্টিমেটলি হেল্প করে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনাকে আল্টিমেটলি হেল্প করবে ইমিগ্রেশন অফিসারও। এই অলমোস্ট সেম জিনিসগুলাই জানতে চাই। আমরা ভিসা নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে ডিসকাস করব। তো এইটা হচ্ছে ওভারঅল। তো এই কোনো কিছু না থাকার কারণে আসলে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তো দেখেন যারা পড়াশোনা করতে যাবেন দেশের বাইরে বা চিন্তা করতেছেন বা সবকিছু করতেছেন, আপনি একটু নরমাল ভাবে চিন্তা করেন। আপনি যদি কোথাও ঘুরতে যান, দেশের বাইরের কথা বাদই দিলাম। আপনি যদি বাংলাদেশে কোথাও ঘুরতে যান, কক্সবাজার বলেন, চিটাগং বলেন, সিলেট বা হোয়ারএভার আপনি যদি এক সিটি থেকে আরেক সিটিতে যান, আপনি তো ১ মাস আগে থেকে চিন্তা করবেন যে আমি কোন হোটেলে যাবো, ওই হোটেলটা কোন জায়গাটায়, ওই হোটেলে গেলে আমার যেই ইন্টারেস্ট এরিয়া গুলো আছে, আমি কোন ইন্টারেস্ট এরিয়া গুলোতে যাবো, ওই ইন্টারেস্ট এরিয়া গুলো কত দূর, কত টাকা খরচ হবে আমার যাইতে, আমার বাস ভাড়া, বাসে গেলে বাস ভাড়া কত যাবে, ট্রেনে গেলে ট্রেন ভাড়া কত যাবে, আসতে কত খরচ হবে, আমার কত টাকা টোটাল ফান্ড জমাতে হবে, ওই ফান্ডটা আমি কোন ভাবে কি ভাবে কোন খাতে আমি বাজেট করে রাখছি, এই সব কিছু যদি আপনি প্ল্যান করেন তাহলে আপনি লাইফের একটা অনেক বড় ডিসিশন আপনি নিচ্ছেন যে দেশের বাইরে পড়তে যাবেন, যেটা আপনার লাইফের সবচেয়ে ভাইটাল রোল, আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার এটাকে হেল্প করবে সেট করতে। তো এই জায়গাটা আপনারা এত নেগলিজেন্টলি কেন ডিসিশন নেন আমি এটা বুঝি না। এবং আমরা অনেক সময় দেখছি অনেক স্টুডেন্টরা সাফার করে আসলে যে চিন্তা করে আমি যেতে পারলে হয়েছে, তারপরে যাওয়ার পরে দে সাফার এ লট। মনে করে যে আমার বাংলাদেশ টাকা থাকুক বা না থাকুক ম্যাটার করে না, আমি আগে যাই, যাওয়ার পর বাকিটা দেখবো। এরপরে কি হয়? ইদার দে বিকাম হোমলেস, এরকম অনেক এক্সাম্পল আছে আপনারা অনলাইনে সার্চ দিয়ে পাবেন। অর দে গো টু আদার কান্ট্রিজ, দে সাফার, অর দে গেট দেয়ার ভিসা রিভোকড, দে কাম ব্যাক। কারণ তারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না। তারা চিন্তা করে আমার কাজ করতে হবে। তারা ওইভাবে প্ল্যান করে নাই যে যে এরিয়াতে যাচ্ছি ওটা আমার জন্য অ্যাফোর্ডেবল কিনা, আমার যে গোল ওই গোল আছে কিনা। ইউনিভার্সিটি চুজ করে রং যে আমার গোল যেটা ওই গোলের সাথে ওই ইউনিভার্সিটি যায় না। হয়তো একটা ইউনিভার্সিটি চুজ করছে যেটা আ সাপোজ একটা স্টুডেন্ট হচ্ছে বিজনেসের জন্য যাচ্ছে, বিজনেস কোর্সের জন্য যাচ্ছে, বাট একটা ইউনিভার্সিটি চুজ যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট। সো ইঞ্জিনিয়ারিং এ যদি পড়ে এই ইউনিভার্সিটি ওই স্টুডেন্টকে হিয়ার টু হিয়ার পৌঁছায় দিবে পড়াশোনা শেষ হওয়ার পরে। বাট ওই স্টুডেন্টরা যাচ্ছে বিজনেস কোর্সের জন্য যাচ্ছে ওই ইউনিভার্সিটিতে। তো এই সবকিছু আপনার আসলে ফ্যাক্টর রাখতে হবে। আপনার দেখতে হবে ওই ইউনিভার্সিটি আপনাকে কি দিবে। আপনার পাশাপাশি দেখতে হবে আপনি ইউনিভার্সিটি কি কন্ট্রিবিউট করতে পারেন। আপনার কি আছে একাডেমিক এর পাশাপাশি আপনার এক্সট্রা কারিকুলার কি আছে, আপনার কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা, ওই এক্সপেরিয়েন্স কি আছে, আপনি ওই ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি যাচ্ছেন ওই ইউনিভার্সিটিকে কি কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার কি মেধা আছে, পড়াশোনার পাশাপাশি কি মেধা আছে, এই জিনিসগুলো আপনার ডেভেলপ করতে হবে। তো এইচএসসি বা এসএসসি তে যারা পড়ছেন বা আমাদের বাবা মারা যারা ভিডিওটা দেখছেন, আপনার ছেলেদের মেয়েদেরকে গাইডলাইন দেন ওই জিনিসগুলো ডেভেলপ করার জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নিজের হবি ডেভেলপ করা, সবকিছু ডেভেলপ করার জন্য। আসলে দেশের বাইরে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার গুলোকে অনেক ভ্যালু দেওয়া হয়। তো এই সবকিছু আপনার তুলে ধরতে হবে। আপনি যখনই কোনো ইউনিভার্সিটি এপ্লাই করবেন, এপ্লাই করার আগে প্লিজ ডু ইউর রিসার্চ। আপনার কত টাকা খরচ হবে, কেন ওই ইউনিভার্সিটি যাবেন, ওই ইউনিভার্সিটি আপনাকে কি দিবে, আপনি ওই ইউনিভার্সিটিকে কি দিবেন। এই সবকিছু রিসার্চ করে যখন এপ্লাই করবেন, স্টেটমেন্ট অফ পারপাস এ ওই জিনিসগুলো আপনার তুলে ধরতে হবে। পাশাপাশি এখন মোরলেস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একাডেমিক ইন্টারভিউ নেওয়া হয়। একাডেমিক ইন্টারভিউ তো মেইন জিনিস এই জিনিসগুলো জানতে চায়। ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই দিস কোর্স,
হোয়াট ইজ দ্য রিজন, এই জিনিসগুলো জানতে চায়। তো আপনার এই জিনিসগুলো আলটিমেটলি সব জায়গায় হেল্প করবে, ইনক্লুডিং ভিসা অ্যাপ্লিকেশন। তো আই থিঙ্ক অনেক বেশি ইনফরমেশন দিয়ে ফেলছি, কতটুকু গুছায় বলছি আই ডোন্ট নো। তবে আমার কাছে মনে হলো যে যেহেতু এটা আসলো, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। হয়তো যদি যারা দেখছেন এদের মধ্যে কেউ যদি আপনারা দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করেন, হয়তো হেল্প হবে, বা আপনাদের ছেলে মেয়ে কেউ যদি যাওয়ার কথা চিন্তা করে হয়তো হেল্প হবে। এই তো অলমোস্ট 1:45 বাজে। তো এখন আরো কিছু কাজ আছে, এর মধ্যে আপনাদের সাথে কথা বলার সময় 2টা কল আসছে, ধরি নাই। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে ফিডব্যাকটা দেই, যেখান থেকে কোয়ারিজ আসছে ফিডব্যাকটা দিই। তারপর হচ্ছে আরো অল্প কিছু কাজ আছে, কাজটা শেষ করে গো ফর প্রেয়ার, নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দেন গো টু দ্য জিম টুডে। ইয়েস! সো আজকে আমার প্ল্যান হচ্ছে আই উইল ডু চেস্ট ডে। সো নরমালি হোয়াট আই ডু, আমি 4 দিনের বেশি ওয়ার্কআউট করি না। সো একদিন করি হচ্ছে চেস্টের সাথে ট্রাই করি ট্রাইসেপ বা ট্রাইসেপ করার। আরেকদিন করি ব্যাকের সাথে ট্রাই করি বাইসেপ করার। একদিন গ্যাপ দেই। তারপরে আহ, করি হচ্ছে শোল্ডারের সাথে কাফ করি, বা চেস্ট ডেতে কাফ করে ফেলি, বা অ্যাবস করি। অ্যাবসে আমারও তো নাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ বিগ অ্যাবস। তো অ্যাবসে আমার কোনো ফ্যাসিনেশন নাই। আর আহ, তো অ্যাবস ওয়ার্কআউট আসলে করা হয় না। আর হচ্ছে একদিন করি হচ্ছে লেগস ওয়ার্কআউট। সো লেগস এর দিকে মেইনলি হচ্ছে আমার অনেক গ্যাপ পড়ে। সো লেগস এর দিন অনেক বেশি লেজি হয়েছে, যাওয়া হয় না। কোনো না কোনো এক্সকিউজ খুঁজি যে কিভাবে আজকে মিস দেওয়া যায়। তো দেখা যাক এই সপ্তাহটা কেমন যায়। আজকে খুবই এক্সাইটেড, আজকে চেস্ট ডে, ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্কআউট, ওয়ান অফ মেনি পিপলস ফেভারিট ওয়ার্কআউট। তো এখন দ্রুত কাজগুলো শেষ করি, শেষ করে নামাজে যাই। ইয়েস! তারপরে দেখা হবে আপনাদের সাথে জিমে যাওয়ার সময়। একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে, আমি তো জিমে গেছি, জিমে রেকর্ড করা শুরু করছি আরামে। পরে জিম থেকে বেরোছি, ওদিকে আরেকটা শর্ট, জিম থেকে বেরোছি, বেরোর সময় আপনাদের সাথে কথা বলার জন্য রেকর্ড করছি। তো বাসায় এসে মোবাইল রেখে ইম্পর্টেন্ট কয়েকটা কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন একটু বেরোবো। বেরোর আগে চিন্তা করলাম যে ভিডিওগুলো দেখি। তো ভিডিওগুলা দেখার সময় দেখি যে জিমের ভিতরে যেটা করছি, জিমের মধ্যে গান চলতেছিল, আমি এটা খেয়ালই করি না। ব্যাকগ্রাউন্ডে পুরা ফুল ফুল অন গান। তো দেখা গেছে ওইটা যদি আমি আপলোড দেই, তাহলে আমার ক্যারিয়ার, ইউটিউব ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ। ব্যান্ড ট্যান্ড দিয়ে বড় রাখবে আমাদের। আর তার উপর আমার এডিটিং আমি জানি না, এডিটিং কিছু তেমন কিছু পারি না। তো একদম যেগুলো আমি আপলোড দিচ্ছি এখন, এগুলো একদম সিম্পল এডিটিং। আর এরপরে জিম থেকে বের হওয়ার পরে যেই রেকর্ডটা করলাম, এই রেকর্ডে আবার সাউন্ড আসে নাই। কি একটা অবস্থা! কি হয়েছে সাউন্ড আসে না কেন? মাইক্রোফোনের চার্জ শেষ। ওইটাও তখনও খেয়াল করি নাই। এখন ওই দুটো ফুটেজ পুরোপুরি বাদ। যাই হোক, এরকম হবে শুরুতে শুরুতে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে যা মনে হচ্ছে, একটা ভালো, অ্যাটলিস্ট একটা ভালো মাইক কিনতে হবে, কারণ এই মাইকটাতেও আওয়াজ একটু আহ, কেমন যেন আসে। আমার ভয়েস, কথা বলি হয়তো ক্লিয়ারলি কথা বলি, বাট অনেক সময় শোনার সময় আমি শুনি যে ক্লিয়ার ভয়েস নোটটা আসে না, সাইডের আওয়াজও পিক করে। আর আই ডোন্ট নো ভয়েস কন্ট্রোল কিভাবে করে না করে। আচ্ছা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাজটা সব শেষ, চিন্তা করলাম হঠাৎ করে ওই শুয়ে শুয়ে মাগরিবের নামাজ পড়ে শুয়ে শুয়ে হচ্ছে আহ পুরোনো ছবি দেখতেছিলাম। তো হঠাৎ করে ক্যান্ডির ছবি সামনে আসছে, তো ক্যান্ডিকে দেখতে মন চাইলো। তো এখন চলে যাচ্ছে হচ্ছে জুবাইরদের বাসায় ক্যান্ডিকে দেখার জন্য। আই হোপ, জুবাইরের ফোন দিনে এখনো, আই হোপ জুবাইর আছে। বাসায় না থাকলে তো ধরা পুরো ডস। না থাকলে কিছু করার নেই, না থাকলে আশেপাশে এদিক ওদিকে ঘুরে আবার বাসায় চলে আসবো। তো আজকে অত অ্যাক্টিভিটি ছিল না, এই জিম আর হচ্ছে কাজ, আর এই তো
জুবাইরদের বাসা। চলেন আগে যাই জুবাইরদের বাসা দেখি জুবাইর আছে নাকি, যদি থাকে তাহলে তো ভালো। ক্যান্ডিকে আজকে আপনাদের দেখাবো ক্যান্ডিকে আপনারা আজকে দেখতে পারবেন যদি জুবাইর থাকে। চলেন জুবাইরের বাসায় যাওয়া যাক। রাস্তা ফাঁকা, তবে আজকে মজার জিনিস হচ্ছে আমি খুবই হ্যাপি। গাড়িটা একটু ময়লা, আহ, কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, আর আমার গ্যারেজে এক সাইড দিয়ে হচ্ছে আপনার ফাঁকা আর কি, ফাঁকা এখন ভেন্টিলেশনের জন্য ফাঁকা দিয়ে রাখছে। তো ওই ফাঁকা দিয়ে হচ্ছে পানি পড়ে, তো পানি পড়ে ময়লা পানি পড়ে পড়ে তো গাড়ি ময়লা হয়ে গেছে, গাড়ি ধোয়াই ছিল, গাড়ি ময়লা হয়ে গেছে। তো এখন আমি যে গানটা কিনছি মানে ওয়াটার গান, ওইটা হয়তো এই সপ্তাহেই ইউজ করা হবে। তো ইউজ যদি করতে পারি আপনাদেরকে জানাবো কেমন লাগছে ইউজ করে, কতটুকু ভালো লাগছে। চলেন এদিকে আবার কি জানি হয়েছে গ্যাঞ্জাম। চলে আসছি জুবারের বাসায়, কিন্তু যেটা সাসপেক্ট করতেছিলাম যে জুবাইর পাবো কি পাবো না, পাবো কি পাবো না, জুবাইর নাই। লাকিলি জুনায়েদ আছে বাসায়। এটা হচ্ছে জুনায়েদ, জুনায়েদ আছে, ক্যান্ডিও আছে। এইটা হচ্ছে সেই ক্যান্ডি, এটা হচ্ছে ক্যান্ডি, এটা হচ্ছে ফাজিল, অনেক দুষ্ট, কিন্তু ক্যামেরা দেখলে একবারে কি হয়ে যায়, অনেক দুষ্টু, ধরলে কামড় দেয়। যে এখন আবার ক্যামেরা দেখছে, যে ক্যামেরা দেখা একদম চুপচাপ বসে আছে। নর্মালি কি হয়, এই ক্যান্ডি আসলে আমরা আসলে ক্যান্ডির দূরে এমন আদর করি, ও বেশি আদরে আর আদর নিতে পারে না, তারপরে খাটের নিচে চলে যায়। এখন আমি একটু ওকে আদর করি। যাক, আমি এখন একটু ক্যান্ডির সাথে টাইম স্পেন্ড করি। আহ, আজকের ভিডিও এখানে শেষ করে দিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ব্লগটা দেখার জন্য। যদি ব্লগটা ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আরেকটা ব্লগে আগামীকাল ইনশাল্লাহ। জুনায়েদ, যাওয়ার আগে তুমি কিছু বলতে চাও? ওকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।